অন্যের অট্টালিকার চেয়ে নিজের কুঁড়ে ঘরেই প্রতিটা মানুষের শান্তি। কারণ নিজের ঘরে আসলেই যে একটা প্রশান্তি মিলে তা অন্যের রাজপ্রাসাদে পাওয়া যায় না। বেড়ানোর জন্য ঠিক আছে, কিন্তু একেবারে থাকার জন্য অন্যের বাড়ি কখনো নিজের জন্য কমফোর্টেবল একটা জায়গা হয় না। নিজের কুঁড়ে ঘরটাই নিজের সবচেয়ে শান্তির এবং প্রিয় জায়গা। তার চেয়ে বেশি বড় কথা হচ্ছে, অন্য কোথাও ঘুমাতে গেলে সবচেয়ে বেশি মিস করা হয় নিজের বালিশকে। সব কিছু ঠিক আছে, কিন্তু বালিশ, নিজের বালিশে ঘুমানোর যে একটা শান্তি, তা অন্য কোথাও পাওয়া যায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি এই জগতে নতুন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা দেখতে পারেন। আর যদি ফেসবুক থেকে কেউ আমার ভিডিওগুলো দেখে থাকেন, প্লিজ ফলো দিবেন। আপনাদের সাপোর্ট একান্ত কাম্য, কারণ কেউ একা চলতে পারে না, একা হাঁটতেও পারে না, একা সফলতা অর্জন করা যায় না। আপনাদের সাহায্য, কিছুটা আমার চেষ্টা, অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, বাবার বাড়িতে 2 দিন বেড়ানোর পরে বাসায় এসে দেখি যে যতটুকু আরাম করেছি তার চেয়ে 4 গুণ কষ্ট। কি জন্য? প্রতিটা আসবাবপত্রে ধুলো জমে গেছে, ধোয়া বাসনকোসন যেগুলো কাপড় দিয়ে মুড়িয়ে গিয়েছিলাম ওগুলো আবার নতুন করে ধোয়া লেগেছে, সব কিছু মোছা লেগেছে। ফ্রিজ খুলে দেখি কয় পদের সবজি কিছু ফেলে দিয়েছি, আর যেগুলো রাখার জন্য আছে মোটামুটি ভালো, আরগুলো পচে গেছে, ওগুলো ফেলে দিয়েছি। আমি ভুল করে একদম ফ্রিজের সাইডে লাগিয়ে রাখছিলাম, এই কারণে সবজিটা একটু কেমন জানি ভেজা ভেজা হয়ে সিদ্ধ ভাব হয়ে গেছে, মনে কি হাফ বয়েল। তো ওই সবজিগুলো ফেলে দিয়েছি, আর বাকিগুলো সবগুলো একসাথ করে কুটে তারপরে একটা সবজি করে নিয়েছি। কারণ টাকার কেনা জিনিস নষ্ট করতে খুবই কষ্ট লাগে। যেগুলো না নেওয়ার মতো ওগুলো ফেলে দিয়েছি, আর বাকি সব 4 পদের সবজি একসাথ করে কুটে ধুয়ে তারপরে ভাজি করেছি। তো এটা হচ্ছে, আমি ডাইরেক্ট সব একসাথে দিয়ে দিই। যে কোনো ভাজি, সকালের নাস্তা বলেন, আলু ভাজি বলেন, আমি একসাথে পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ, হলুদ, তেল একসাথে দিয়ে পানি কোনো রকম হালকা দিয়ে বা কোনো সবজিতে দেখা গেছে যে পানিই দিই না, ঢেকে আস্তে আস্তে লাড়াচাড়া করি, করতে করতে ওই সবজিটা হয়ে যায়। এবং এই সবজিটা খুবই ভালো, আমার কড়াইতে কম লাগছে কিন্তু অনেকগুলো সবজি, প্রায় 1.5 কেজি হবে, 1.5 কেজি প্লাস, কারণ সাথে আবার আলু দিয়েছি। তো এই সবজিটা রান্না করলাম, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। সবজিটা যদি আরও ফ্রেশ হতো তাহলে আরও বেশি মজা হতো। এই হচ্ছে সবজি। অনেকে আছে সবজি পছন্দ করে না, কিন্তু আমার সবজি খুব ভালো লাগে। আমি ভাতের পরিমাণের চেয়ে সবজির পরিমাণ খুব বেশি খাই, সবজি খুবই বেশি খাই, অনেক পছন্দ। তো তারপরে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি। সেটা হচ্ছে আগে হলুদ, মরিচ আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখি চালনিতে, এর জন্য পানি থাকলেও পানিটাও ঝরে যায়। আর আমার এই যে মাংসটার কালারটা দেখেছেন, হলুদ প্লাস মরিচ, এগুলো হচ্ছে আমাদের মরিচ হলুদ কিনে তারপরে ভাঙে আনে, এই কারণে এটার কালারটা খুবই সুন্দর এবং তরকারির টেস্টটাও খুব ভালো হয়। মরিচ, যে ওই মরিচের স্বাদটা, হলুদের স্বাদ, সব কিছুতে একটা নিজস্ব টেস্ট আছে, খুবই ভালো লাগে, এক্সট্রা কোনো গন্ধ লাগে না। আর বাইরের থেকে মরিচ হলুদ গুঁড়ো এগুলো কিনে আনলে অনেক সময় দেখা যায় যে কেমন একটা গন্ধ লাগে। তো এই যে মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা ভাজা ছাড়া পছন্দ করে না, আমার যে কোনো রকম হলেই হলো, মজা হলেই হলো, আমি খাই। একটু যেন ঝাল হয়, কারণ ঝালটা আমার খুব পছন্দ। তো কড়া করে এপাশ ওপাশ করে মাংসগুলো ভেজে নিলাম। মাংসগুলো ভাজা হচ্ছে। মাংসের কালারটা দেখছেন, কড়া ভাজা হয়েছে। তারপর হচ্ছে আলুগুলোও ভেজে নিলাম। আলু এভাবে ভাজলে মাংসটা খেতে খুবই ভালো লাগে, আলুটাও খুব মজা লাগে। এবং আপনার যে আলুটা কাঁচা দিলে যে একটা ভেঙে যায়, গলে যায়, এভাবে করলে আলুটা সফট হয় ঠিক আছে,
মাংসটা মশলাগুলো ভিতরে ঢুকে প্লাস ভাঙে না, এটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এইটা। তো আলুটাও ভালো করে ভেজে নিচ্ছি, তবে একেবারে পোড়া পোড়া করবো না, পোড়া পোড়া করলে ভালো লাগে না, কেমন একটা গন্ধ আসে। এরকম মাঝারি টাইপের ভেজে নেবেন। তারপরে এটার ভিতরে তেজপাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রসুন। আমি আবার সব মশলা বেটে দিই, মানে আদা, রসুন, জিরা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ যা বলেন এগুলো সব আমি বেটে দিই। আমার বাটা জিনিসটাই খুব ভালো লাগে। তো কোন কথার খেয়ালে জানি পেঁয়াজটা না কষিয়ে পেঁয়াজ, টমেটো সবই একসাথে দিয়ে দিচ্ছি, যে কাজটা কখনো করি নাই। কিন্তু পরে দেখলাম যে না, আসলে মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে যেভাবে দেন তরকারিটা খুবই মজা হয়। তো আমি এই টমেটো সব একসাথে দিয়ে, মশলা দিয়ে, হলুদ মরিচ দিয়ে, লবণ দিয়ে ভালো করে কষিয়ে, মানে নাড়াচাড়া করতে করতে শুধু কষাতেই ছিলাম। আর দেওয়ার পরে ভাবলাম যে হায় হায় কী করলাম, কিন্তু ফাইনাল যে রেজাল্ট সেটা দেখলাম যে না, আসলে এভাবে রান্নাও খারাপ হয় না, মজাই হয়। তেজি সব কিছু দিয়ে নাড়াচাড়া করছি। আর মাংস রান্না করতে গেলে তো প্যারা, শুধু নাড়াচাড়া করা লাগে। মাংস আর শাক ভাজি এই দুইটাতেই শুধু নড়াচড়াই করা লাগে, শুধু নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচাড়া, টুংটাং পাতিলার কুরচুনের ঝগড়া। তারপরে এই যে মশলা দিয়ে দিলাম, মশলাপাতি দিয়ে আবার নাড়াচাড়া। কে যে রান্না আবিষ্কার করলো উপরওয়ালা জানে। আর খিদা কেন দিল, খিদার জন্য রাঁধতে হয়, আর মায়াও বা কেন দিল? পরিবার, সংসার, সন্তান, এই ভাই বা নিজের হাজার কষ্ট হোক, করাই লাগে। এই তো সব কিছু দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে মশলাটা ভালো করে কষার পালা। বন্ধুরা, আমি সব সময় বলি আমরা হচ্ছে বড় ফ্যামিলি, প্লাস আমাদের রোড সাইডে বাড়ি, খুবই শব্দ, মানে শব্দ আছে, শব্দ ছাড়া না। তাই আমার ভিডিওগুলোর সাইড টক বা আউট যে শব্দ আসে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এই জিনিসটা একটু স্কিপ করবেন দয়া করে। যাদের বড় সংসার তারা বুঝবেন আমার সমস্যাটা, কিছু করার নাই। এই যত প্রতিকূল পরিবেশ বলেন, সমস্যা বলেন, সব কিছু কাটিয়ে জুটিয়ে নিজের কাজটা করতে হবে। আর যদি প্রতিকূল পরিবেশের, অনুকূল পরিবেশের আশা করি, তাহলে আর ওই পরিবেশটা হবে না, আর কাজও করা যাবে না। তাই সমস্যা আর থাকবেই, ওই সমস্যাটা কাটিয়ে উঠতে পারলেই মনে করব যে জয়ী হয়েছি। শুধু আপনাদের একটু সাপোর্টের দরকার, আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো এই যে মাংসটা দেখেন, খুবই লোভনীয় একটা কালার এবং খেতেও খুব মজা। আর মাংসটা শুধু এইভাবে যদি আপনি যদি শুধু কষিয়ে, কোনো পানি না ইউজ করে, হালকা করে ঢেকে ঢেকে যদি আপনি এভাবে যে তেল ছেড়ে দিচ্ছে দেখেন, মানে তার মানে হচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে। এভাবে যদি খান মাংসটা খুবই টেস্ট লাগে, বিশেষ করে পরোটা দিয়ে। তা আমি পরোটা খাই না, একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি, কারণ এই যে খাবারগুলো আমি খাবার খাই সিদ্ধ খাবারই বেশি খাই। আর সবজি জিনিসটা, সবজি শাক যে রান্না করতে দেখেন ওগুলো আমি সব সময় খাই, কিন্তু এই খাবারগুলো আমি একটু স্কিপ করি। কিন্তু মাংস আমার খুব পছন্দ, বিশেষ করে গরুর মাংস, কিন্তু কিছু করার নাই। সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য একটু জিহ্বাকে সামাল দিতেই হয়। কারণ মেডিকেলে গিয়ে বিছনায় পড়ে রোগীর মতো মুমূর্ষ অবস্থায় থাকার চেয়ে একটু জিহ্বাকে কন্ট্রোল করে সুস্থ থাকাটাই আমি মনে করি বেটার অপশন, এটাই সবচেয়ে বেস্ট। কিন্তু বাসার অন্য সদস্যরা তো খাবে না, তারা এইভাবে তেল ঝাল মশলা দিয়ে বলবে যে মরলে মরছি, খাইয়া মরুম। সিদ্ধ কি খাওয়া যায়? কম তেল মরিচ দিয়ে কি খাওয়া যায়? কথা আসলে ঠিক, কারণ আমরা ছোটোবেলা থাকতে বেড়ে উঠছি ওইভাবে। শুধু আমরা না, আমরা সব বাঙালিরাই একটু বেশি বেশি তেল, বেশি মশলা, বেশি ঝাল এগুলো দিয়ে খেতে সেই রকম লাগে। আমিও খেয়েছি প্রচুর পরিমাণে ঝাল, কিন্তু এখন জিহ্বাটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি। বয়স হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে, তাই যতটুকু ভালো থাকতে পারি।
যে কথা বলতে বলতে হয়ে গেল। আর এই হচ্ছে খাবারের ফাইনাল লুক। তো বেগুন ভাজাটা আপনাদের দেখাই নাই। এই হচ্ছে খাবার, আর এটা হচ্ছে আমার কাঠঠোকরার খাবার, মানে আমার ছেলে খাবার খায় কাঠঠোকরার মতো করে, ঠোকর দিয়ে খায়। এই যে আমার বরের খাবার। তো ওকে বলছি যে তুমি খাও, আমি ভিডিও করি। পরে বলতেছে যে ভিডিও করো ঠিক আছে, কিন্তু আমার চেহারা দেখাও না। তখন আমি আবার একটু দুষ্টুমি বললাম কি চেহারা দেখালে কি হয়েছে, তুমি কি কাপড় চোপড় পরো নাই, তুমি কি মহিলা মানুষ? পরে হাসতেছে, বলতেছে যে না আমি তো এত ক্যামেরা ফ্রেন্ডলি না, তুমি ভিডিও করো কিন্তু আমার চেহারা দেখাও না। আমি বলছি যে আচ্ছা তুমি খাও, আমি তোমার ভিডিও করি। পরে বলতেছে হাতের ভিডিও করো, মুখ পর্যন্ত আনবো না। আমি আচ্ছা আপনার মূল্যবান মুখ দেখাবো না, আপনি খাইতে থাকেন, আমি ভিডিও করতে থাকি। এই যে আমার কাঠঠোকরা, এই দেখেন কিভাবে ঠোকরাচ্ছে, টক্কর 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 টক্কর। এই যে কয়টা মুখে দেয় তার চেয়ে অর্ধেক পইরিয়ে যায়। কাঠঠোকরাটা আমার এভাবে খায়। তো বন্ধুরা এই যে একসাথে এভাবে খাবার খাওয়ার যে একটা তৃপ্তি, আলহামদুলিল্লাহ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার হাজব্যান্ডের দোকানটা আমার বাড়ির পাশেই, তাই দুপুরের খাবারটা সকালের খাবারটা একসাথে খেতে পারি, আলহামদুলিল্লাহ একসাথে। এটাও একটা স্বর্গীয় ফিলিংস। যে এই স্বাদটা পায় না বা এভাবে বসে খেতে পারে না, তারা বুঝবে এটার কতটুকু মর্ম। আমরা যদি একদিন যদি কোনো কাজের কারণে বাচ্চার বাবা আসতে লেট হয়ে যায়, তখনও খুব খারাপ লাগে। তো বসে থাকি, সন্ধ্যা হোক বিকাল হোক বসে থাকি, সে আসবে পরে খাবো। ডাল খাই, ভাত খাই, ভর্তা খাই, যাই খাই, একসাথে এভাবে খেলে কি যে এক শান্তি লাগে তা শুধু প্রতিটি গৃহিণীই জানে। স্বামী সন্তান নিয়ে একসাথে এভাবে বসে খাবার খাওয়াটাও একটা আল্লাহর রহমত।